This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, সব বড় খবরে নজর রাখছি টিভি9 বাংলায়। লিমা রয়েছে আপনাদের সঙ্গে। মেদিনীপুর মেডিকেলে প্রসূতি মৃত্যুতে গাফিলতি খুঁজতে আজই যাচ্ছে সিআইডি। এক ডিএসপির নেতৃত্বে মেদিনীপুরে যাচ্ছে সিআইডি টিম। সিসিটিভি ফুটেজ, ওটি রেজিস্টার থেকে চিকিৎসা নথি খতিয়ে দেখবেন গোয়েন্দারা। আর কোন কোন বিষয়গুলির দিকে নজর রাখবেন, কারা যাচ্ছেন, সমস্ত ডিটেইলস সিজার মন্ডল আমাদের রিপোর্টার দেবেন। সিজার, দেখো, ডিএসপি নেতৃত্বে এই টিম যাচ্ছে এবং যেটা জানা যাচ্ছে এখনো যেহেতু কোনো ধরনের এফআইআর রেজিস্টার হয়নি, তারা প্রাথমিক অনুসন্ধান করবেন এবং এই অনুসন্ধানের ক্ষেত্রে স্বাস্থ্য কর্তারা যে প্রাথমিক রিপোর্ট তৈরি করেছেন সেই রিপোর্টের উপর ভিত্তি করে সেই অনুসন্ধান শুরু হবে। অর্থাৎ কোথাও সেদিন রাত্রিরে কি কি ঘটেছিল, সেখানকার সিসিটিভিতে কি কি দেখা গেছে, সেদিন কোন চিকিৎসকরা উপস্থিত ছিলেন এবং সেই রেজিস্টারে সেখানে কোনো অনিয়ম আছে কিনা সেই বিষয়গুলো দেখা হবে এবং ময়নাতদন্তের যে রিপোর্ট সেই রিপোর্ট তারা হাতে পেলে তার পরবর্তীতে প্রাথমিক রিপোর্ট পেশ করা হবে মুখ্য সচিবের কাছে এবং তারপরে সিদ্ধান্ত নেওয়া হবে যে এফআইআর রেজিস্টার হবে কিনা এবং বলে কার বিরুদ্ধে হবে। এবং সেই জায়গা থেকে প্রাথমিক অনুসন্ধান এই গোটা কাণ্ডের তদন্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ, এমনটাই জানা যাচ্ছে সব খবরি ভবন সূত্রে। ধন্যবাদ সিজার। আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ ইনকোয়ারি রিপোর্ট, প্রিলিমিনারি রিপোর্ট 2 দিন জন্য বলেছিলাম, 2 দিনের মধ্যে পেয়েছি। আরও 3 দিনের মধ্যে আমরা বলেছি ডিটেইল রিপোর্ট ডিপার্টমেন্ট থেকে আসবে, 3 দিনের মধ্যে রিপোর্ট আসবে। এবং সিআইডিকে আজকে যেহেতু আমরা বলছি, তো আমরা আশা করছি ওরাও শীঘ্রই আমাদেরকে রিপোর্ট দেবে, ওটাও আমরা রিভিউ করব। আমরা কোনো নেগলিজেন্স বরদাস্ত করব না, এটা পরিষ্কার নির্দেশ দেওয়া হয়েছে। প্রিলিমিনারি ইনকোয়ারি রিপোর্ট যেহেতু এসেছে, আমরা সেই জন্যেই তার পরিপ্রেক্ষিতেই, তার ফাইন্ডিংসের পরিপ্রেক্ষিতে আমরা ডিটেইলড ইনভেস্টিগেশনের জন্য বলেছি অ্যাকাউন্টেবিলিটি উইল বি ফিক্সড and those found responsible or guilty, action will be taken against them. ত্রুটিপূর্ণ স্যালাইন ওষুধ নাকি চিকিৎসকদের গাফিলতি? মেদিনীপুরে প্রসূতি মৃত্যুর আসল কারণ কি? স্বাস্থ্য দপ্তর ও মেদিনীপুর হাসপাতালের 2 রকম ব্যাখ্যায় বিভ্রান্তি। রোগীর চিকিৎসার নথির বয়ান সাজানো হয়েছে, দাবি স্বাস্থ্য ভবনের। ওটিতে ছিলেন না দায়িত্বপ্রাপ্ত সিনিয়র ডাক্তাররা, দাবি স্বাস্থ্য ভবনের পিজিটি এবং ইন্টার্নদের হাতে প্রসূতিদের অস্ত্রোপচার। এবং স্বাস্থ্যকর্তাদের রিপোর্ট পেয়ে সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছে নবান্ন। স্বাস্থ্যকর্তাদের পর্যবেক্ষণের পাল্টা যুক্তি চিকিৎসকদেরও। 7 প্রসূতির মধ্যে 2 জনের স্যালাইন বাইরে থেকে আনা হয়। বাইরের স্যালাইন পাওয়া 2 প্রসূতি সুস্থ আছেন, দাবি চিকিৎসকদের। আর এখানে ত্রুটিপূর্ণ স্যালাইনকে কারণ বলে দেখাচ্ছে মেদিনীপুর মেডিকেল কলেজ। ওটির পর প্রসূতির অবস্থার অবনতি হতেই লেখানো হয় মুচলেখা। ত্রুটিপূর্ণ স্যালাইন ও ওষুধের মৃত্যুর আশঙ্কা ছিল ডাক্তারদেরই, সেই বিপদ বুঝেই কি রোগীর পরিজনদের দিয়ে লেখানো হয় মুচলেখা? নিজেদের দায়ঝাড় থেকে ডাক্তার স্বাস্থ্যকর্মীদের ঘাড়ে দোষ চাপাতে চাইছে স্বাস্থ্য দফতর। উৎপাদন ও সরবরাহ নিষিদ্ধ করা সত্ত্বেও কিভাবে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের আরএল স্যালাইন গেল হাসপাতালে? মেদিনীপুর মেডিকেলে হিউম্যান এরর হলেও অন্যান্য হাসপাতালে কিভাবে নিষিদ্ধ স্যালাইন? স্বাস্থ্য দফতরের অনুমোদন ছাড়া হাসপাতালগুলিতে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের আরএল স্যালাইন ঢোকা সম্ভব? কার অঙ্গুলি হেলনে পিছনের দরজা দিয়ে হাসপাতালে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের এই আরএল স্যালাইন যাচ্ছে? প্রসূতি মৃত্যুর পর 7 দিন মাছ ঢাকার চেষ্টা করছে স্বাস্থ্য দফতর। মুখ্য সচিবের বক্তব্যের পর উঠছে একাধিক প্রশ্ন। 13 বছরে এরকম টুকে পাস করা ডাক্তার যেখানে যেখানে আছে, সেখানে খুব স্বাভাবিকভাবেই তারা মেয়াদ উত্তীর্ণ ওষুধ দিচ্ছে না মেয়াদ পূর্ণ ওষুধ দিচ্ছে তা দেখার কোনো তাদের বিচার থাকবে না। একইভাবে নার্স, স্বাস্থ্যকর্মী যারা, তারাও তো এই সিস্টেমেরই ফসল। তো তার ফলে হিউম্যান এরর হলে পরেও তাদের উৎপাদন কারা করেছে? তাদের উৎপাদন করেছেন মাননীয়ার স্বাস্থ্য দপ্তর, মাননীয়ার স্বাস্থ্যতন্ত্র। তাই সামগ্রিকভাবে ওর ঘাড়ে দোষ চাপিয়ে এর থেকে ছুটকারা মিলবে না। কর্মচারী নেই, লোক নেই, শূন্যপদ হয়ে রয়েছে, অর্থাৎ এন্টার টেস্টিং ব্যবস্থাটাকে ভেঙে দিয়েছে। এ সমস্ত দায় আলোচনার বাইরে চলে গিয়ে এখন হাসপাতালের মধ্যে কে কোথায় কি একেবারে একটা পরিকল্পিত চক্রান্ত করে সে ব্লেম গেম খেলার মতন করে চেষ্টা করছে, তার মধ্য দিয়ে কার্যত অপরাধীদের এই আমার ব্যবস্থা হচ্ছে। ট্রেনি ডাক্তারদের কাঠগড়ায় তোলাই পরিকল্পনা। স্যালাইন কাণ্ডে মুখ্য সচিবকে নিশানা শুভেন্দুর। সোমবার স্যালাইন কাণ্ডে গাফিলতি স্বীকার করে মুখ্য সচিবের মুখে শোনা গেছে ট্রেনি চিকিৎসকদের কথা। আর সেই রেশ টেনেই মুখ্য সচিব মনোজ পান্থকে আক্রমণে বিরোধী দলনেতা। স্যালাইন কাণ্ডে মুখ্য সচিবকে কার্যত চ্যালেঞ্জ ছুড়েছেন বিরোধী দলনেতা।
সোশ্যাল মিডিয়ায় শুভেন্দু লেখে, 7 জানুয়ারির আগে রাজ্য সরকারি হাসপাতালগুলির উদ্দেশ্যে জারি করা কোনো চিঠি বা মেমো দেখান যেখানে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের রিঙ্গল ল্যাকটেটের ত্রুটিপূর্ণ ব্যাচের ব্যবহার বন্ধ করতে বলা হয়েছে। দয়া করে সময়সহ ইমেলের কপি দিন, সোশ্যাল মিডিয়ায় লেখেন শুভেন্দু। কর্ণাটকে বিষাক্ত স্যালাইনে 4 জনের মৃত্যুর পর যে রাজ্যের স্বাস্থ্য দফতর আপনাদের সতর্ক করেছিল, তারপর থেকে কি করছিল রাজ্য? তোপ শুভেন্দু, এটা স্বাস্থ্য সচিব ও স্বাস্থ্যমন্ত্রীর ভুল। সিআইডির উচিত তাঁদের গ্রেফতার করে ভবানী ভবনে নিয়ে যাওয়া। তীব্র আক্রমণ শুভেন্দু অধিকারীর। স্যালাইন কাণ্ডে চক্রান্তের অভিযোগ তৃণমূল নেতা কুণাল ঘোষের। রাজ্যকরের বিদ্রোহী চিকিৎসকদের দিকে সন্দেহের তীর ছুড়লেন তৃণমূল নেতা। সরকারের গায়ে কাদা ছেটাতে গিয়ে আন্দোলনকারীদের ফন্দি নয় তো, প্রশ্ন তুললেন কুণাল। বাকি কোনো বিভাগের ক্ষতি হয়নি, হয়েছে শুধু গাইনির, গোটা গাইনির ক্ষতি হয়নি, হয়েছে শুধু গাইনির 1C ইউনিটের। কি করে ক্ষতি হলো? সেখানে যে সিনিয়র চিকিৎসক ছিলেন, অ্যানাস্থেসিয়া করার জন্য যার দায়িত্ব ছিল, সেগুলো তদন্তকারীরা খতিয়ে দেখুন। ওই হাসপাতালের কোনো গুরুত্বপূর্ণ পদাধিকারী আরজি করার সময় নানা ধরনের বিক্ষোভ, বিদ্রোহ, নানা ধরনের সরকার বিরোধী কাজে জড়িত ছিলেন কি না, একটা জায়গায় একটা কুৎসা করে যে চক্রান্ত সাকসেসফুল হয়নি, সরকারকে মেলাইন করার জন্য কেউ কোনো চক্রান্ত করছেন কিনা, সেগুলো তদন্তের মধ্যে নিশ্চিতভাবে আসুক। মেদিনীপুর মেডিকেল কলেজের ওটি রুমে প্রবেশ নিষিদ্ধ হলো পিজিটিদের। সার্জারি, অ্যানাস্থেসিয়ায় যুক্ত থাকবেন না কোনো পিজিটি। নির্দেশিকা জারি করলেন মেদিনীপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ মৌসুমী নন্দী। স্ত্রীরোগ, জেনারেল সার্জারি, অর্থোপেডিক, অপথ্যালমোলজি, ইএনটি বিভাগীয় প্রধানদের এই নির্দেশ দেওয়া হয়েছে। জুনিয়র চিকিৎসকদের দিয়ে অস্ত্রোপচার নয়, সিনিয়র ডাক্তারদেরই অস্ত্রোপচার করতে হবে। নির্দেশিকা অমান্য করা হলে তা শাস্তিযোগ্য অপরাধ হিসেবেই বিবেচিত হবে। জুনিয়র চিকিৎসকদের দিয়ে অস্ত্রোপচার করানো হলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি মেদিনীপুর মেডিকেল কলেজ কর্তৃপক্ষের। একদমই হাস্যকর ধরনের বিজ্ঞপ্তি, মানে এটা কি মানে এটা আমরা বুঝতে পারছি না। মানে সার্জিক্যাল সাবজেক্টের যারা পিজিটি, ওটাই তাদের মানে শেখা মানে কি? তারা তো শিখতে এসছে, তার মানে হচ্ছে অপারেশন করাটাই তাদের শেখা, একই সাথে সেটা চিকিৎসা দেওয়া এবং একই সাথে সেটা তাদের শিক্ষা প্রসেস। মানে কিন্তু মানে সব হাসপাতালে সব রকমের সার্জারি, মানে প্রত্যেকটা জায়গায় একজন মিলে তো হয় না, একটা সার্জারি 3-4 জন মিলে হয়। প্রত্যেকটা জায়গাতেই পিজিটিটাই প্রধানত করেন। এবার পিজিটিরা যদি ওই সার্জিক্যাল কেসে নামবেন না বা নামতে পারবেন না, এই কথাটা হলে সার্জারি অসম্ভব হয়ে পড়বে। আমি জানি না এটার মানে কি দাঁড়াচ্ছে, যে পিজিটিটা কোনো সার্জারি করবেন না, এই কথাটার মানে কি? সার্জারি যারা করেন, সার্জারি করতে 4 থেকে 5 জন লাগে বিভিন্ন ক্ষেত্রে। অনেক ক্ষেত্রে অ্যানাস্থেসিয়ার যারা দেন সেক্ষেত্রে 2 জনের প্রয়োজন হতে পারে। তো এই গোটার ক্ষেত্রে কি করে এটা সম্ভব, মানে আমার তো বোধগম্য হচ্ছে না। নিয়মের বিরুদ্ধে যাচ্ছে না পিজিটিদের শেখার, মানে এনএমসি গাইডলাইনে যে সার্জারি এবং তাদের যে শিক্ষা প্রসেস, সেটাই তো হচ্ছে সার্জারি করা। শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা, হয়তো আমরা জানি না যে আসলে যে এত বড় ঘটনা হলো তার সাথে মানে পিজিটিদের চিকিৎসা না করানোর কি সম্পর্ক বোঝা যাচ্ছে না। প্রসূতি মৃত্যু হলো, একটা স্যালাইন যেটা অন্য রাজ্যে ব্যান্ড হয়ে গেছে, সেরকম একটা স্যালাইন চললো, সেটা নিয়ে কি তদন্ত হচ্ছে সেটা কোনো অগ্রগতি জানা যাচ্ছে না। স্যালাইনের ঘটনাকে সামনে রেখে চিকিৎসকদের সঙ্গে সরাসরি সংঘাতে যেতে চাইছে শাসক শিবির। সে কারণেই কি ষড়যন্ত্রের তত্ত্ব কুণাল ঘোষের গলায়? পিজিটি ছাড়া হাসপাতাল চালানো সম্ভব আন্দোলন চলাকালীন, তবে রাজ্য কেন প্রশ্ন তুলেছিল? হাসপাতালগুলি পিজিটি ছাড়া অচল হয়ে পড়েছে। সুপ্রিম কোর্টেও একই তথ্য দেয় রাজ্য সরকার। তবে কেন মেদিনীপুর মেডিকেলে ওটিতে পিজিটিদের ঢোকায় নিষেধাজ্ঞা? অপারেশন থিয়েটারে নিষেধাজ্ঞা কি পিজিটিতে পড়াশোনায় ব্যাঘাত ঘটাবে না? সিনিয়র ডাক্তারদের চাপে ফেলতেই পিজিটিদের ওটিতে ঢোকার উপর নিষেধাজ্ঞা? উঠছে একাধিক প্রশ্ন। রিঙ্গার ল্যাকটেটের নাম এখন হাসপাতালের ওয়ার্ডে হয়ে গেছে রায়গড় ল্যাকটেট। তার মানে এই নিম্নমানের ওষুধটি নিরবিচ্ছিন্নভাবে 1 বছর ধরে সরবরাহ করলেন। রাজ্য সরকার প্রশাসন কোনো ব্যবস্থা নিলেন না। আমাদের আশঙ্কা, আরজি করের এই ঘটনার পিছনে যেরকম দুর্নীতির অভিযোগগুলি উঠেছিল, এখানেও সেরকম একটা দুর্নীতির বিষয় নিশ্চয়ই কিছু আছে। মেদিনীপুরের প্রসূতিকে দেওয়া রিঙ্গার ল্যাকটেট স্যালাইন গিয়েছিল তমলুকের রিজার্ভ স্টোর থেকে।
প্রাথমিক তদন্তে নেমে চাঞ্চল্যকর তথ্য রয়েছে স্বাস্থ্য ভবনের হাতে। এই ঘটনার তদন্তে জেলা স্বাস্থ্য দপ্তরের রিজার্ভ স্টোরে তদন্তে যাচ্ছে স্বাস্থ্য ভবনের টিম। ইতিমধ্যেই ব্যান করা হয়েছে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের সমস্ত স্টক। স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, 2396 ব্যাচ নম্বরে স্যালাইন দেওয়া হয়েছিল মেদিনীপুরের প্রসূতিকে, আর তা এসেছিল তমলুকের রিজার্ভ স্টোর থেকে। সরিয়ে রাখতে বলার নির্দেশটা বলে আপনারা যেটা বলছেন, খবরের কাগজে দেখছি আমি, এরকম কোনো নির্দেশিকা কোথাও নেই, কোনো সময় তো থাকে না। 7 তারিখে একটা রিপোর্টে একটা নির্দেশিকা এসেছিল যে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসকে তাদের সমস্ত ম্যানুফ্যাকচারিংগুলো বন্ধ আছে, এবং যদি এই সময় কারোর কোনো অসুবিধা হয় তাহলে যেন লোকাল পারচেস করে কেনা হয়। অর্থাৎ নতুন যদি আমাদের শর্ট পড়ে তাহলে লোকাল পারচেস করে কেনার কথা বলা আছে। এই বেটা ব্যবহার হয়ে হ্যাঁ, সমস্ত জায়গায় ব্যবহার হয়েছে। আমাদের জেলায় অন্তত এরকম খবর নেই যে ম্যাসিভ সমস্যা হচ্ছে। অন্যান্য জেলার ইউনিট মিলিয়ে টোটাল রয়েছে 54,330 বোতল। স্টকটা ইউজ করতে আমরা না নির্দেশ দিয়ে দিচ্ছি, সেটা 10 তারিখেই আমরা করে দিয়েছিলাম এবং সেটা সব ইউনিটে স্টক করা হয়েছে। ইমিডিয়েটলি আমরা ইমার্জেন্সি বেসিসে লোকাল মার্কেট থেকে আমরা কিছু পারচেজ করে অলরেডি আমাদের গাড়ি বেরিয়ে গেছে সমস্ত ব্লকে, 2 কার্টুন 3 কার্টুন করে মাল দিয়ে, যাতে আমরা এই পরিস্থিতি সামলাতে পারি। সরকারের কড়া নির্দেশিকার পরও কি রাজ্যে ব্যবহার হচ্ছে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের এই স্যালাইন? জেলা থেকে শহর ঘুরছে TV9 বাংলার ক্যামেরা। কলকাতার 3 সরকারি মেডিকেল কলেজের অন্দরে মহলে উঁকি দিয়ে কি ছবি উঠে এলো দেখুন TV9 বাংলা স্পেশাল রিপোর্ট। স্যালাইন বিতর্কে সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছে নবান্ন। আগেই বিতর্কিত স্যালাইন সব সরকারি হাসপাতালে বাতিলের তালিকায় পাঠানো হয়েছে, কিন্তু বাস্তব ছবি কি? বাঁকুড়ার আচরি ব্লক স্বাস্থ্যকেন্দ্রের ছবি বলছে বিকল্প না পাওয়ায় সোমবার পর্যন্ত ব্যবহার হয়েছে ব্ল্যাক লিস্টে থাকা সংস্থা স্যালাইনই। এ তো গেল জেলার ছবি। কলকাতার স্যালাইন সংবাদ কি বলছে? সোমবার সকাল সকাল নতুন কোম্পানির স্যালাইনের স্টক এসেছে রাজ্যের 1 নম্বর সরকারি হাসপাতাল SSKM-এ। প্রয়োজন মতো সেটা পৌঁছেও যাচ্ছে ওয়ার্ডে ওয়ার্ডে। দাদা, এগুলো কি স্যালাইন যাচ্ছে? এগুলো কি স্যালাইন যাচ্ছে? এটা নতুন স্যালাইন না? মানে এই আজ সকালে এগুলো এসেছে? জানি না কখন এসেছে। এগুলো এখন ওয়ার্ডে যাচ্ছে, তাই তো? আচ্ছা, আমরা এখানে দেখতে পাচ্ছি KRPL। একটু আগে আপনাদেরকে বললাম না, সেই KRPL RL স্যালাইন এখন ওয়ার্ডে পৌঁছে যাচ্ছে, কারণ আজ সকালে পুরনো সমস্ত স্যালাইন বের করে নিয়ে আসা হয়েছে বিভিন্ন ওয়ার্ড থেকে। এখন বিভিন্ন সেই গাড়ি করেই RL স্যালাইন পৌঁছে দেওয়া হচ্ছে বিভিন্ন ওয়ার্ডে। SSKM-এর ছবি যদি স্বস্তির হয় তাহলে প্রশ্ন উঠতে পারে কলকাতা মেডিকেল ও NRS-এর ছবিতে। কলকাতা মেডিকেল কলেজের স্টোরে উকি মারতেই দেখা গেল থরে থরে রাখা পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল সংস্থার বক্স। এখনো কি ব্যবহার হচ্ছে? প্রশ্ন উঠতেই বন্ধ হয়ে গেল দরজা। তড়িঘড়ি এই দরজাটা লাগিয়ে দিচ্ছেন? এটা তো একটু আগে খোলা ছিল। আমার খালি প্রশ্ন যে আমি এখানে SSKM হাসপাতালে দেখলাম পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের সব সরিয়ে দেওয়া হচ্ছে, এখানে এখনো সরানো হয়নি আমি দেখলাম। মানে এখানে আচ্ছা আচ্ছা, ওনারা কোনো উত্তর দিতে চান না, স্বাভাবিকভাবে ওনারা এখানে কাজ করেন। কলকাতা মেডিকেলের প্রিন্সিপাল যদিও বলছেন অনেক আগে থেকেই নাকি বন্ধ হয়ে গেছে বিতর্কিত সংস্থা স্যালাইন ব্যবহার। আমাদের কলেজে রিঙ্গাল ল্যাকটেট যে কোম্পানির তদন্তাধীন, সেটা অনেকদিন আগে থেকেই সেই ব্যবহার হচ্ছে না। আপনাদের মেডিসিন ডিপার্টমেন্টের কাছে আমি গিয়েছিলাম, দেখলাম স্টোরেজে বেশ কয়েকটা কার্টুন রাখা আছে। ওগুলো কি তাহলে শুধুমাত্র রাখা আছে, ওগুলো পরে নিয়ে যাওয়া হবে এরকম কোনো ব্যাপার স্যাপার? মানে ওগুলো এখনো সরিয়ে নেওয়া হয়নি এরকম কিছু আছে? এরকম কোনো ব্যাপার নেই। যখন কোনো জিনিস প্রকিউরড হয় শুধু তার হিসেব দিতে হবে। সুতরাং আমার স্টোর থেকে যা বেরিয়ে গেছে সে স্টোরে আর ঢুকবে না। NRS-এর দরজাতেই দেখতে পাওয়া গেল পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের বক্স, ট্রলিতে সাজানো, সঙ্গে অন্য সংস্থার বক্সও আছে। বাইরে যাচ্ছে না ভেতরে? প্রশ্নের উত্তরে আরও ধোঁয়াশা। এইগুলো কি ভেতরে নিয়ে যাওয়া হচ্ছে না ভেতর থেকে বাইরে বের করা? ভেতর থেকে বাইরে বের করছে। একটু কথা না, এই স্যালাইনগুলো কি আপনারা বার করে নিয়ে যাচ্ছেন না ভেতরে ঢোকাচ্ছেন? এই যে এই স্যালাইনগুলো RL যেগুলো আছে পশ্চিমবঙ্গ, এগুলো ভেতরে যাবে। মানে এগুলো কি স্টক ক্লিয়ার করে নিচ্ছেন না এগুলো ইউজ করা হয়? মানে ভেতরে যখন এগুলো কি বের করে নিয়ে যাওয়া হচ্ছে? এগুলো কি বার করা হচ্ছে? ভিতরে যাবে এগুলো। দিদি, এই স্যালাইনগুলো কোথায় নিয়ে যাচ্ছেন? জিজ্ঞাসা করছি, এই স্যালাইনগুলো কোথায় নিয়ে যাচ্ছেন? আপনারা আসছেন কোথা থেকে?
এইগুলো ওয়ার্ডে নিয়ে যাচ্ছেন তাই তো? এগুলো ওয়ার্ডে যাচ্ছে তাই তো? ওয়ার্ড থেকে নামিয়েছি। এটা তো ভেতরে ওয়ার্ড আছে। এসএসকেএম এ উপস্থিতি পাওয়া যায়নি, কিন্তু কলকাতা মেডিকেল ও এনআরএস হাসপাতালে পাওয়া গেল পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের উপস্থিতি। কেন? বাতিল ওষুধ বাতিলের প্রক্রিয়া চলছে, নাকি বিকল্প না মেলায় এখনো ব্যবহার? প্রশ্নটা থেকেই গেল। ক্যামেরায় সুদীপ গুছাইতের সঙ্গে শর্মিষ্ঠা চক্রবর্তীর রিপোর্ট, TV9 বাংলা। জেলা প্রশাসনের নির্দেশে বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হলো সিপিএম এর অফিস। অভিযোগ, দাসপুর 2 নম্বর ব্লকের রানীচক এলাকায় সেচ দপ্তরের জায়গায় গড়ে উঠেছে সিপিএম এর অফিস। বেআইনি নির্মাণের অভিযোগ জানানো হয় জেলা শাসক সহ একাধিক প্রশাসনিক দপ্তরে। আর এই নিয়েই কয়েকদিন আগে লিখিত অভিযোগ জানানো হয় জেলা শাসক সহ একাধিক প্রশাসনিক দপ্তরে। তারপরেই জেলা প্রশাসনের নির্দেশ মতো প্রশাসনিক আধিকারিকের উপস্থিতিতে বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয় সিপিএম এর অফিস। উদ্দেশ্য প্রণোদিতভাবে অফিস ভাঙা হয়েছে তোপ সিপিএম। সমস্ত জায়গায় বাঁধের ধারে ইরিগেশন জায়গা, সেখানে 2 তলা 3 তলা পাকা বাড়ির ছাদ হয়ে আছে, সেখানে কিছু হচ্ছে না, কিন্তু আমাদের এই পার্টি অফিসটার উপরেই শুধু পারফেক্ট আয় হলো। বামেরা অভিযোগ করছে যে তৃণমূল চক্রান্ত করেছে। না, ওটা মিথ্যে কথা, বাজে কথা। এবং ওদের তো পার্টি অফিস তো আমাদের রানীচক গ্রাম পঞ্চায়েতে একাধিক জায়গায় আছে, এবং সেটাও হচ্ছে খাতল্যান্ডে। কই, সেখানে তো আমরা কোনো অভিযোগ নেই, সেখানে ব্যবসা হচ্ছে। এখানকার স্থানীয় মানুষ ও বাম নেতৃত্ব তারা এটা বলছেন যে দীর্ঘদিন ধরে এই এলাকাতেই ছিল একটি বামেদের মাটির বাড়ি। সেই বাড়িটি দীর্ঘদিন ধরে নষ্ট হয়ে গেছে, এক কথায় বাড়িটি ভেঙে গিয়েছে। তারপরে বামেরা চাঁদা তুলে বিভিন্ন মানুষের কাছ থেকে সাহায্য নিয়ে তারা কিন্তু এই কার্যালয়টি নির্মাণ করেছেন। আর এই কার্যালয় নির্মাণ করার পরেই এলাকার তৃণমূল নেতৃত্ব তারা কিন্তু জেলা প্রশাসনের কাছে লিখিত আবেদন জানিয়েছেন বেআইনিভাবে এই কার্যালয় নির্মাণ করা হয়েছে। তৃণমূলের নেতৃত্ব তারা যেটা দাবি করছেন যে এলাকার মানুষের দাবিকে তারা গুরুত্ব দিয়েই এই অভিযোগ তারা বিভিন্ন জায়গায় করেছেন। তার কারণ বন্যা কবলিত ঘাটাল দাসপুরের বিস্তীর্ণ এলাকা, বন্যার সময় চরম সমস্যা দেখা দেবে, তাই এইভাবে সেচ দপ্তরের জায়গায় এই নির্মাণ একেবারেই বেআইনি। আর জেলা প্রশাসনের এই সিপিআইএম এর দলীয় কার্যালয় ভেঙে দেওয়া নির্দেশ আসতেই শুরু হয়েছে জোর গুঞ্জন। যদিও এলাকার সিপিআইএম নেতৃত্ব তারা যেটা দাবি করছেন যে এই মুহূর্তে তারা এখনো সেই ধরনের কোনো নির্দেশিকা পায়নি। কাটছে জমি জট, দ্রুত কাঁটাতারের বেড়া হবে জলপাইগুড়ি বেরুবাড়ি সীমান্তে। সুরক্ষিত করতে কাঁটাতারের বেড়া লাগাবার পাশাপাশি দ্রুত বাড়ানো হবে বিএসএফ ক্যাম্পের সংখ্যা। আর এর জন্য জমি প্রয়োজন। কিভাবে সমস্যা মিটিয়ে জমি অধিগ্রহণ করা যায় সেই লক্ষ্যে জলপাইগুড়ির বেরুবাড়ি পঞ্চায়েতের বাসিন্দাদের সঙ্গে বৈঠক করেন জলপাইগুড়ি সদর ব্লকের বিডিও এবং বিএসএফ এর আধিকারিকেরা। প্রশাসন সূত্রে খবর, মহাদেব বিওপি ও বেরুবাড়ি বিওপির মাঝে নতুন বিওপি করতে চায় সীমান্তরক্ষী বাহিনী। আর সেই কারণে গ্রামবাসীদের কাছে জমি চেয়ে বৈঠক হয়। এই বৈঠক ফলপ্রসূ, দাবি জলপাইগুড়ি সদর ব্লকের বিডিও। বর্ডার ফেন্সিং এর কাজ চলছে, সেখানে বিভিন্ন জায়গা থেকে আমাদের মানে বর্ডার এরিয়ার 150 মিটার 150 গজের ভেতর থেকে আমাদের জমি দরকার হচ্ছে ফেন্সিং করার জন্য, আউটপোস্ট করার জন্য। তো সেসব বিষয়ে আজকে আমরা এখানকার জনগণের সাথে আলাপ আলোচনা করলাম। মোটামুটি সবাই রাজি। ছোটোখাটো প্রবলেম যেগুলো হলো সেগুলো নিয়ে আলোচনা করলাম, সেগুলো কিভাবে মীমাংসা করা যাবে সেগুলো নিয়ে আলোচনা করলাম। পজিটিভ, আমাদের মিটিং পজিটিভ হয়েছে। বিডিও সাহেব যেটা বললেন যে ক্যাম্প হবে, তো এখন 2-1 করে কেউ জমি দিতে যাচ্ছে, কেউ দিতে যাচ্ছে না। এখন জমি যদি সঠিক রেট ভালো পায় এরা, তাহলে তো অবশ্যই জমি দেবে। আমরা জমি তো দিতে ইচ্ছুক অবশ্যই, হ্যাঁ, রোডটা হোক সেটা আমরা চাই, বর্ডার রোড ফেন্সি রোড হোক এটা আমরা চাই। কিন্তু যদি এই আমাদের যেগুলো দাবি রাখছে এগুলো যদি একটু বাইসে কাজ করে তবে হ্যাঁ, তাহলে আমরা মানে খুব ভালো হয়। একদিকে একের পর এক বাংলাদেশে ধরা পড়ছে অনুপ্রবেশের অভিযোগে ঘাপটি মেরে থাকা ওপারের ছদ্মবেশীদের খুঁজে বের করছে পুলিশ। আরেকদিকে বাংলাদেশ ঘোমটার আড়ালে ছায়াযুদ্ধের সলতে পাকাচ্ছে। সীমান্তে কাঁটাতার বসাতে হবে। বিএসএফ এর একগুঁয়ে মনোভাবের সামনে বিজেপি নাকি কান্না কাঁদছে, নাকি কান্না কেঁদেই চলেছে। আর এই পরিস্থিতিতে কূটনৈতিকভাবে ভারতের অবস্থান যে ক্রমশ করা হচ্ছে সেটা কি টের পাচ্ছেন মোহাম্মদ ইউনুস? অক্টোবর 2014 প্রধানমন্ত্রী হওয়ার পর লে লাদাখে গিয়েছিলেন নরেন্দ্র মোদী। সেই প্রথম ভারতীয় সেনাদের সঙ্গে কথাবার্তা বলার ফাঁকে প্রধানমন্ত্রী বলেছিলেন,
প্রতিবেশী রাষ্ট্র যুদ্ধ করার শক্তি হারিয়ে ফেলেছে, তাই তারা ছায়া যুদ্ধ চালিয়ে যাচ্ছে। স্পষ্টতই ইঙ্গিত ছিল পাকিস্তানের দিকে। বছর দশেক পর পশ্চিম সীমান্তের প্রতিবেশীর মতোই কি পূর্ব দিকের প্রতিবেশীও ছায়া যুদ্ধ শুরু করল? ভারত বাংলাদেশ সীমান্তে বিস্তীর্ণ এলাকা কাঁটাতারহীন। দুই দেশের সীমান্তে প্রায় 538 কিলোমিটার এখনও উন্মুক্ত। বিএসএফ খোলা সীমান্তে কাঁটাতার বসাতে চাইছে। মালদা ও দক্ষিণ দিনাজপুরে বিএসএফকে কাজে বাধা দিয়েছে, পায়ে পা লাগিয়ে ঝামেলা করতে চেয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ। কাঁটাতারে কেন অ্যালার্জি বাংলাদেশের? সীমান্ত পাহারা পোক্ত হলে বর্ডার গার্ড বাংলাদেশের কোন পাকা ধানে মই পড়বে? জঙ্গি ঢোকাতে পারবে না বলেই কি বিএসএফকে উস্কানি দিচ্ছে বিজেপি? এতগুলো প্রশ্নের উত্তর চাই। একটু ওরা চুলকাচ্ছে, কিন্তু ভারত যখন হিট করবে তখন বুঝতে পারবে। ভারত সাধারণত কোনো মশা মাছিকে হিট করে না। ওই 60-70 সালে পুরনো ভাঙা ট্যাঙ্ক দিয়ে এখন যুদ্ধ হয় না, বন্দুকে যুদ্ধ হয় না, ম্যান পাওয়ার লাগে না। ভারতের কাছে এত উন্নত প্রযুক্তির ড্রোন আছে, যেটা কলকাতা থেকেই ওখানে ভালো উত্তর দেওয়া যায়। জিনিসের দাম সহ গোটা বাংলাদেশে হাহাকার চলছে। সেখান থেকে দৃষ্টি ঘুরিয়ে রাজনীতির আগুনে সেঁকতে চাইছে যারা সংখ্যালঘুদের বিরুদ্ধে, গণতন্ত্রের বিরুদ্ধে রাজনীতির মনোভাব নিতে চান তারা। দিল্লিতে বাংলাদেশের ডেপুটি হাই কমিশনারকে ডেকে পাঠানো হয়েছিল। সীমান্তে কাঁটাতারের বিষয়ে ঢাকার প্রতিনিধিকে বার্তা দেওয়ার প্রয়োজন ছিল। সূত্রের খবর, বৈঠকে বাংলাদেশকে কড়া বার্তা দিয়েছে বিদেশ মন্ত্রক। রবিবার ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনারকে ডেকেছিল বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রক। পরের দিনই দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের ডেপুটি হাই কমিশনারকে ডেকে পাঠিয়ে দিল্লি বুঝিয়ে দিল সীমান্তে বিজেপির পায়ে পা লাগিয়ে ঝগড়ার চেষ্টা ভারত ভালো চোখে দেখছে না। কারণ সীমান্তের ওপারে উস্কানি, ছল চাতুরি ধরা পড়ছে বারবার। জাল ফেললেই ধরা পড়ছে জঙ্গি বা অনুপ্রবেশকারী। মুর্শিদাবাদের সুতিতে 2 বাংলাদেশি সহ 3 জন গ্রেপ্তার হয়েছে। দক্ষিণ 24 পরগনার সোনারপুরে 5 বাংলাদেশি ধরা পড়েছে। সোনারপুরে ধৃত 5 জন একটা জামা কাপড়ের কারখানায় কাজ করত। এদেশে 5 বছর ধরে ঘাপটি মেরেছিল অনুপ্রবেশকারীরা। ছিল পরিচয় ভাঁড়িয়ে। কি করে নিশ্চিন্তে ছিল ওই বাংলাদেশিরা? পশ্চিমবঙ্গে বাসন্তী এক্সপ্রেসওয়ে আর কামালগাজীর মোড় থেকে যে রাস্তা গোসাবার ঘাট পর্যন্ত গেছে ক্যানিং হয়ে, এই রাস্তা দুটো জঙ্গিদের হাতে চলে গেছে ডিউ টু তৃণমূল কংগ্রেস, মমতা ব্যানার্জি ভোট ব্যাংকের রাজনীতি। যে রাস্তা সুন্দরবন থেকে কলকাতায় আসছে, সেই রাস্তা জঙ্গিদের এমন নিরাপদ করিডোর হয়ে উঠেছে। লক্ষ লক্ষ মানুষের মধ্যে পিলপিল করছে জঙ্গি। শুভেন্দু অধিকারীর এই কথায় বিতর্ক হয়েছিল। সোনারপুর থেকে 5 অনুপ্রবেশকারী ধরা পড়ায় কি প্রমাণ হচ্ছে? বিরোধী দলনেতার সন্দেহ কিছুটা হলেও ঠিক। দক্ষিণ 24 পরগনার বিস্তীর্ণ অংশে কলকাতা শহরতলি বা সুন্দরবনের প্রত্যন্ত গ্রামে কি বাংলাদেশিরা সত্যিই ঘাঁটি গাড়ছে? ওরা আইনি এবং প্রশাসনিক ব্যাপার। কবে থেকে দীর্ঘদিন কে কারা ঢুকে বসে আছে, সেই সিপিএম জমানা থেকে ঢুকে বসে আছে। ত্রিপুরায় তাহলে হচ্ছে কেন? আসামের ট্রেনিং ক্যাম্প খুলছে কেন? বেআইনিভাবে ঢুকছে কি করে দেশে? বিএসএফ কি করছে, অথবা ইমিগ্রেশন ডিপার্টমেন্ট কি করছে, কেন্দ্রীয় সরকার? আর ঢুকলে যখন এসে সর্বত্র তো তৃণমূলের পঞ্চায়েত অথবা মিউনিসিপ্যালিটি অথবা যা সবই তো তৃণমূল, ঘাপটি মেরে বসে আছে কি করে, কার প্রশ্রয়? ফলে দিল্লি হোক আর রাজ্য হোক, সরকারের অপদার্থতা মানুষের বিপদ বাড়াচ্ছে। কদিন আগেই বড়ুইপুরের এক গ্রামের খোঁজ পেয়েছিল টিভি9 বাংলা, যে গ্রামে 2-3 মাস আগেও ছিল রোহিঙ্গারা। এত ভিনদেশি কি করে এই রাজ্যে আশ্রয় পাচ্ছে? তর্কে প্রশ্নের উত্তর মিলবে না। তীর ছোড়াছুরির মধ্যে বাস্তব সত্যটা হলো জাতীয় নিরাপত্তা নিয়ে সত্যি সতর্ক হতে হবে। অনুপ্রবেশকারীদের আড়ালে জঙ্গি মুখ থাকলে আর একটা খাগড়াগড় যে ঘটবে না, তার তো কোনো গ্যারান্টি নেই। ব্যুরো রিপোর্ট, টিভি9 বাংলা।